দেশের বামরা এখন 90 ডিগ্রি ঘুরে গেছে বলছেন প্রধানমন্ত্রী। এদিকে বিএনপিতে কি ধর্মঘট চলছে? জানাবো কমে গেল কাদেরের দাপট। এবং সর্বশেষ জানাবো ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের বামরা এখন 90 ডিগ্রি ঘুরে গেছে বলছেন প্রধানমন্ত্রী। দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বামরা 90 ডিগ্রি ঘুরে গেছে। তারা এখন আমাদের এখানে আন্দোলন করছে। আমি বলে দিয়েছি তারা আন্দোলন করছে, করুক। অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি। শেখ হাসিনা বলেন, দেশের বামপন্থী দলগুলো আমাকে উৎখাতের আন্দোলন করছে। অতি বামদের কাছে আমার প্রশ্ন, তারা আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে? তারা কি একবার এটা ভেবে দেখেছে? আর আমার অপরাধটা কি? যুক্তরাষ্ট্রে অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিভিন্ন স্কুল, বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনোদিন নাই বোধ হয় আমেরিকায় মানুষ না মরছে। তাদের সেদিকে নজর দেওয়া উচিত। তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুলি করে একেবারে সাধারণ নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, এটাও তো তাদের দেখা উচিত। নিজের ঘর আগে সামলানো উচিত। এটা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা। তিনি বলেন, গত বছর 28 অক্টোবর আমাদের দেশে আন্দোলনে নামা অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমাদের পুলিশ এগুলো ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। যুক্তরাষ্ট্রে সম্প্রতি 2 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আপনি প্রতিবাদ জানিয়েছেন? আনুষ্ঠানিকভাবে এর বিচার দাবির কোনো উদ্যোগ নেবেন কিনা? দুদিন আগে আপনি বলেছেন অতি বাম অতি ডান মিলে সরকারের বিরুদ্ধে উৎখাতের ষড়যন্ত্র করছে। আপনি জাতীয় আন্তর্জাতিকভাবে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ তখন শঙ্কিত। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে এই ষড়যন্ত্র মোকাবেলা আপনার বার্তা কি? গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন করে যাচ্ছে কেউ ফিউগেটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করছি। সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়ে যাচ্ছে। সেখানে প্রশ্ন আছে, যারা আন্দোলন করার করুক, আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্যই আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা যদি আমাদের পুলিশকে বলে দেই আমেরিকার পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় আমাদের পুলিশ আমেরিকান পুলিশকে অনুসরণ করতে, কারণ আমরা তো পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম। সেই 28 অক্টোবর 2023 সালে আমি তো পুলিশকে বলেছিলাম ধৈর্য ধরতে। পুলিশ ধৈর্য ধরতে গিয়ে পিটুনির শিকার হয়েছে, সেই সঙ্গে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো হয়েছে। কাজে আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা এ ব্যাপারে আমাকে সমর্থন করবেন। বাংলাদেশি হত্যার প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রতিবাদ শুধু এখানেই না, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে। প্রসঙ্গত থাইল্যান্ড 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে 2 নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা, অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির FTA আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। বিএনপিতে কি ধর্মঘট চলছে? বিএনপি এখন দিশেহারা, দিকবিদিকহীন একটি রাজনৈতিক দল। দলটি কি করছে, কি বলছে সে সম্পর্কে তাদের নিজেরাই যেন কোনো হিসাব নেই। গত 2 দিন ধরে বিএনপি নেতারা এক নৈবেক্তিক অবস্থায় আছেন। তারা কেউই কোনো কথা বলছেন না। দলের রুটিন কার্যক্রম অর্থাৎ সভা সমাবেশ ছাড়া দলের নেতাদেরকে আগ্রহ নিয়ে কোনো তৎপরতা চালাতে দেখা যাচ্ছে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সৌদি আরবে যাচ্ছেন ওমরা পালনের জন্য। অন্যান্য নেতারাও তীব্র গরমে বাসায় শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছেন। কোনো নেতাই কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। একমাত্র আশার প্রদীপ হয়ে জ্বলে আছেন রুহুল কবির রিজভী। তিনি সারাক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু রুহুল কবির রিজভীর বক্তব্য এখন বিএনপি নেতাকর্মীদের কাছে আর্তনাদের মতো শোনাচ্ছে। আরো পড়ুন। এবার বিএনপির 61 নেতাকে শোকজ। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে, বিভিন্ন বিষয় নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির মধ্যে এখন এক ধরনের হতাশা দেখা দিয়েছে এবং এই হতাশার কারণে বিএনপি সিনিয়র নেতারা এখন বিরক্ত। বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে মূলত তারেক জিয়ার খামখেয়ালিপনা এবং স্ববিরোধী সিদ্ধান্তের জন্য এই বিএনপি নেতারা বিরক্তি এবং নিজেদের হাত পা গুটিয়ে বসে আছেন। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে আমাদের কোনো ক্ষমতা নেই, সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। তিনি আমাদেরকে জানাচ্ছেন কাজে আমরা কি করব। স্থায়ী কমিটির আসলে কোনো কাজ নেই। স্থায়ী কমিটি দূরের কথা, কেন্দ্রীয় কমিটিতেও কোনো কাজ নেই। তিনি বলেন, বিএনপির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উপজেলা নির্বাচনে তারা বর্জন করবে, কিন্তু যারা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র অংশগ্রহণ করছে তাদের বহিষ্কারের ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই প্রক্রিয়ার কোনোটাই অনুসরণ করা হয়নি। তাদেরকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি অন্তত 5 জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যারা কাগজে কলমে বিএনপিও করে না। বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে, বিএনপির সমর্থক হিসেবে তারা পরিচিত। এই যদি হয় দলের অবস্থা, তাহলে সেই
সেই দলে যে কোনো কথা বলে বিপদ বলে মনে করেন ওই স্থায়ী কমিটির সদস্য। এরকম কথাবার্তা শোনা যায় বিএনপির বিভিন্ন নেতাদের মুখে। বিএনপি আন্দোলনের কর্মসূচি এখন মুখ থুবড়ে পড়েছে। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন করে আন্দোলন শুরু করার কথা বলেছেন, বারবার তাগিদ দিচ্ছেন, কিন্তু এই নিয়ে উদ্যোগ নিচ্ছেন না কোনো বিএনপির সদস্যরা। বিএনপি স্থায়ী কমিটির একটি বড় অংশ অসুস্থ অথবা অকার্যকর। স্থায়ী কমিটি পূর্ণ গঠনের জন্য বলা হয়েছিল 2 মাস আগে। তারেক জিয়া তখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্থায়ী কমিটিতে 5 জন সদস্য নিয়োগ দেওয়া হবে। তিনি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ওই বৈঠকে ঘোষণা করেছিলেন যে 1 মাসের মধ্যে স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করা হবে, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এখনো স্থায়ী কমিটির ওই শূন্য পদগুলো পূরণ করা হয়নি। বিএনপিতে কাউন্সিল অনুষ্ঠানের কথা ছিল, সেই কাউন্সিল নিয়েও তারেক জিয়ার কোনো রকম সিদ্ধান্ত দেননি। ফলে দলের নেতাকর্মীরা এখন গা ছেড়ে দিয়েছেন। বিএনপির একজন নেতা বলেছেন যে বিএনপিতে এখন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন কারো নেই, যার কারণে সিদ্ধান্ত যদিও না দিতে পারা যায় তাহলে দলের হাল ধরাও কঠিন। আর তাই বিএনপি নেতারা হালও ধরছে না, সিদ্ধান্তও নিচ্ছে না। তারা এক ধরনের অঘোষিত ধর্মঘটে আছেন। কমে গেল কাদেরের দাপট। ওবায়দুল কাদেরের বেশ কদিন ধরে দাপটে ছিলেন। তিনি প্রতিদিন সংবাদ সম্মেলন করতেন এবং উপজেলা নির্বাচন নিয়ে কঠোর কথাবার্তা জারি করেছেন। বিশেষ করে উপজেলা নির্বাচন আত্মীয় স্বজনরা যেন প্রার্থী না হয় সে ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন এবং যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান এমন এক নেতা যিনি ওবায়দুল কাদের এই সিদ্ধান্ত মানেননি। সিদ্ধান্ত না মেনে তিনি ধানমন্ডি ও 3 নম্বর কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের তোপের মুখে পড়েন। ওবায়দুল কাদের তাকে বলেন, আপনি তো দলের কোনো সিদ্ধান্তই মানেন না, কিন্তু তারপরেও শাহজাহান খান তার ছেলেকে প্রার্থী হিসেবে রাখেন এবং দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশঙ্কার মধ্যে তিনি উপজেলা নির্বাচনে ভূমিকা রাখতে শুরু করেন। কিন্তু আজ আওয়ামী লীগ সভাপতি সংসদ সম্মেলনের পর দেখা গেল যে ওবায়দুল কাদের যা বলেছেন এবং আওয়ামী লীগের যে সিদ্ধান্ত তার মধ্যে দুস্তর ফারাক রয়েছে। ওবায়দুল কাদের যেভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন বাস্তবতা তা নয়। ওবায়দুল কাদের যত গর্জেছেন বাস্তবে আওয়ামী লীগ তত বসেনি। আর এই কারণে এখন ওবায়দুল কাদেরের কর্তৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে না। এমনিতেই আওয়ামী লীগকে বেশ কিছুদিন ধরে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ সভাপতির বাইরে অন্য কোনো নেতার কথা তৃণমূলের আওয়ামী লীগ বা মাঠ পর্যায়ের নেতারা মোটেও কর্ণপাত করেন না, তাদেরকে খুব একটা আমলে নেন না। তারপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে কথা, তিনি দলের দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি। সেই ক্ষমতাবান ব্যক্তি যখন বলছেন সকলে ধরে নিয়েছিল যে এটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং ওবায়দুল কাদের এটিকে শেখ হাসিনার নির্দেশনা বলে অভিহিত করেছিলেন। প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পরে তিনি আওয়ামী লীগের নেতা একরামুল করিম চৌধুরী, শাহজাহান খান এবং ডক্টর রাজ্জাকের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন এবং তাদের স্বজনদেরকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এই 3 জনের কেউই ওবায়দুল কাদেরের কথা কর্ণপাত করেননি। ওবায়দুল কাদেরের নির্দেশনা অমান্য করে তারা প্রার্থী হওয়ার পর এখন দেখা গেল যে ওবায়দুল কাদেরের বক্তব্যের অবস্থানই এখন আর সঠিক নেই। 30 এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয়নি। অথচ ওবায়দুল কাদের একাধিক গণমাধ্যমে বলেছিলেন যে 30 এপ্রিল যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু 30 এপ্রিল এই বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি। তাহলে কি ওবায়দুল কাদের বাড়িয়ে বলেছেন? কেউ কেউ দাবি করেন যেহেতু একরামুল করিম চৌধুরীর ছেলে নির্বাচন প্রার্থী হয়েছেন সেহেতু ওবায়দুল কাদের বিষয়টিকে বড় করে দেখছেন এবং তিনি নিজে উপজেলা নির্বাচনের বিষয় নিয়ে আগ্রহী ছিলেন। কারণ তার নির্বাচনী এলাকা যদি একরামুল করিমের সন্তান উপজেলা চেয়ারম্যান হয় তাহলে তার এলাকায় আধিপত্য কমে যাবে। আর এই কারণে হয়তো তিনি বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ করেছিলেন বলে অনেকে মনে করেন। আজ আওয়ামী লীগ সভাপতির বক্তব্য থেকে স্পষ্টতই মনে হয় যেভাবে আওয়ামী লীগের নেতারা এই বিষয় নিয়ে গর্জেছিলেন বাস্তবে আওয়ামী লীগ সভাপতি বিষয়টিকে অতটুকু গুরুতর মনে করেন না, বরং তার প্রধান আগ্রহের ব্যাপার হলো উপজেলা নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়। আর এই কারণে প্রশ্ন উঠেছে তাহলে ওবায়দুল কাদের শেখ হাসিনা সবসময় যা বলেন সেটিরই পূর্ণ উচ্চারণ করেন, এই বক্তব্যটি ঠিক না। শেখ হাসিনা আত্মীয় স্বজনদের ব্যাপারে ওবায়দুল কাদেরের অবস্থানের সঙ্গে পুরোপুরি একই রকম বক্তব্য রাখেননি। আর এর ফলে ভবিষ্যতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি বা নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটুকু শুনবে এই নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের প্রশ্ন করেছেন তাহলে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাপট কমে গেল? ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন ফখরুল। পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাতারা বেগম। বিএনপি মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।